আসসালামু আলাইকুম সবাইকে। আমার পরিচয় আমি আবরার তানভীর ত্বকী, পড়াশোনা ট্রিপল ডিপার্টমেন্ট বুয়েটে। আজকের ভিডিওতে আমরা মূলত ঢাকা ইউনিভার্সিটি 2024-25 সেশনের এই ইউনিটের যে ভর্তি পরীক্ষা সেটার রিটেন পার্টের ম্যাথ পোর্শনটুকুর সলিউশন দেখব। ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড না, তো আমরা উইদাউট ক্যালকুলেটর অ্যাপ্রোচেই কোয়েশ্চেনগুলো সলভ করব। অ্যান্ড এই ভিডিওটা কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যাডমিশন ফেজ যেই ফেজেই তুমি থাকো না কেন সেই ভিডিওটা দেখতে পারবা। অ্যান্ড আই হোপ ওই কোরেসপন্ডিং টপিকটা যদি পুরোপুরি তোমার পড়া থাকে তাহলে আসলে সলভগুলো ঠিকঠাক বুঝবা। কারণ আমি কোয়েশ্চেনগুলো পড়ার পরে সেটার যে সলভিং অ্যাপ্রোচ, এটা কেন নিচ্ছি, কী কাজ করতেছি, সেগুলো সব এক্সপ্লেন করে করেই আগাবো। এটা বেশি গুরুত্বপূর্ণ মেইনলি কলেজে এখন যারা আসো, যারা পরবর্তীতে হয়তো বা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট বা ডিউ বা ভার্সিটি এ ইউনিটের অ্যাসপিরেন্ট হওয়া, তাদের জন্যই বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা শুরু করি। প্রথম যে প্রবলেমটা ছিল, এইখানে বলা হয়েছিল যে মড অফ z+1 ইজ ইকুয়াল টু z+2 ইন্টু 1+i, এই সমীকরণ থেকে জেডের মানটা বের করতে বলছে, যেখানে জেড একটা জটিল সংখ্যা। তো এইখানকার এই প্রথম প্রশ্নটার যে ফার্স্ট কনসার্নিং যেটা ইস্যু, সেটা হচ্ছে যে অনেকে এই প্রশ্নটার থিমটাই ঠিক বুঝতে পারো নি। তাদের কেসে তাদের অ্যাম্বিগিউটি বা তাদের কনফিউশনটা যেখানে তৈরি হয়েছে সেটা হচ্ছে এরকম যে এই সমীকরণ থেকে জেডের মান বের করতে বলছে, মানে কি মিন করছে আসলে, জেডের মান এখান থেকে বের করা বলতে কি চাইছে আর ওরা প্রশ্নে মেইন। তো এই ব্যাপারটা যদি আমি ক্লিয়ার করতে চাই তাহলে এখানে একটু আমরা স্কুল লেভেলে যে আমরা ইকুয়েশন সলভ করতাম সেটার কথা একটু আমরা তুলে ধরি। হ্যাঁ, স্কুল লেভেলে ধরে নাও আমরা 2x + 3 ইজ ইকুয়াল টু x - 5, খুবই সিম্পল একটা ইকুয়েশন লিখলাম। এখন এই সমীকরণ সলভ করতে বললে এই এক্সের ভ্যালু চাওয়া হয়। তো এই যে আমরা স্কুল লেভেলে এত ছোট ছোট ইকুয়েশন সলভ করতাম, বা আমরা দ্বিঘাত মনে করো একটা দ্বিঘাত সমীকরণ সলভ করতেছি, x² - 5x + 4 ইজ ইকুয়াল টু 0, এইটা সলভ করতেছি। তো এইখানে আমাদের কোরেসপন্ডিং এক্সটা হচ্ছে চলক, এক্সটা অজানা, এক্সের মানটা বের করতে হবে, যার জন্য সমীকরণটা কি হবে, সিদ্ধ হবে। এই যে কাজগুলো করতাম, এগুলো আসলে কি করতাম বলতো, এগুলার সবসময় মানটা আমাদের কি আসতে হতো, বাস্তব আসতে হতো না। অর্থাৎ আমরা ইকুয়েশনগুলো সলভ করতাম রিয়েল ডোমেইনে, বুঝছি, বাস্তব কেসে, বাস্তব ডোমেইনে আমরা এই প্রবলেমগুলো, এই ইকুয়েশনগুলো সলভ করতাম। তো এইবার ওই সেম কাজটাই ইকুয়েশন সলভিংই তোমাকে দিছে। অর্থাৎ একটা ইকুয়েশন দেওয়া আছে, ওখানে একটা অজানা জিনিস আছে বা একটা চলক আছে। এখানে চলককে এই যে জেড, এই জেড চলকের একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনটা সলভ করতে হবে। অর্থাৎ এই চলকের মানটা বা অজানা জিনিসের মানটাই আমাদের বের করতে হবে। সেই আগের টাস্কটাই, জাস্ট কি ডিফারেন্স হচ্ছে আমাদের ডোমেইনটাতে একটা এলিভেশন আমরা পাইছি। অর্থাৎ আগে এই যে প্রবলেমগুলো আমরা সলভ করতাম, এগুলো ছিল রিয়েল ডোমেইনে সলভ করতে হতো। এবার এই ইকুয়েশনটা আমাকে সলভ করতে হবে কিসে, কমপ্লেক্স ডোমেইনে। অর্থাৎ এইখানে আমাদের যে এই চলক বা অজানা জিনিস, সেটার ভ্যালু আসলে কমপ্লেক্স নাম্বারও আসতে পারে, বুঝছি। এইবার তার মানে আমাদের একটা ইকুয়েশন সলভ করতে হবে, ঘুরে ফিরে আমাদের এমন একটা জেডের মান বের করতে হবে, এক বা একাধিক জেডের মান, যেটার জন্য এই যে এই পুরো লাইনটা, এটা কি হবে, সত্য হবে, বুঝছি। জেডের ওই মানের জন্য বা ওই মানগুলোর জন্য এই ইকুয়েশনটা কি হবে, সিদ্ধ হবে। এরকম একটা ব্যাপার বা এরকম একটা কনসেপ্ট আমাদেরকে দেওয়া হয়েছে। এখন এখানে তোমাদের মাঝে অনেকের এই যে অ্যাম্বিগুইটি বা কনফিউশন কেন তৈরি হয়েছে, সেটা তৈরি হওয়ার পেছনে রেলেভেন্ট কারণটা হচ্ছে এরকম, আমাদের বইগুলোতে এই ধরনের প্রবলেম আছে অনেক, যে মড অফ মনে করো z-3 প্লাস মড অফ z+3 ইজ ইকুয়াল টু দেওয়া থাকলো 10। এইটা দিয়ে তোমাকে জিজ্ঞেস করছে যে এইটা মূলত কি নির্দেশ করে। তো এইটা মূলত কি নির্দেশ করে, তখন আমরা কি করি, এখান থেকে মড অফ z-3 মড অফ z+3 এটার পরিবর্তে আমরা মডের যে ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করি, অ্যান্ড ঘুরে ফিরে সবশেষে এখান থেকে আমাদের একটা উপবৃত্ত আসে। তো ওই যে একটা জটিল সংখ্যা দিয়ে প্রকাশিত আমাদের একটা এক্সপ্রেশন, সেটা কি মিন করে, আর এইখান থেকে তোমাকে ওই জটিল সংখ্যাটা সলভ করতে বলছে, এই দুইটাতেই হয়তো বা অনেকের একটু হলেও প্যাচ লাগলেও লাগতে পারে বা লাগছে অলরেডি, বুঝছি। তো এইখান থেকে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। তার মানে এইটা দিয়ে আমাকে প্রশ্ন করতো যে এটা কী নির্দেশ করে, কিন্তু এখনকার টাস্ক আমাদের ওটা না। এখন হচ্ছে আমাদের টাস্কিংটা হচ্ছে সলভিংয়ের টাস্ক, বুঝছি। আমাদের এই জিনিসটা সলভ করতে হবে, অর্থাৎ জেডের এমন সব ভ্যালু বের করতে হবে যার জন্য এই ইকুয়েশনটা সিদ্ধ হবে। তার মানে এইখানে জটিল সংখ্যার সমাধান বলতে কি বোঝায় এবং জটিল সংখ্যার কোনো একটা এইরকম ইকুয়েশন দিয়ে ওটা কী নির্দেশ করে, এই দুইটা হচ্ছে দুইটা ডিফারেন্ট কোয়েশ্চেন। এই দুইটা কোয়েশ্চেনকে মিলায় ফেললে হবে না, বুঝলাম। তাহলে এইখান থেকে আমাদের জটিল সংখ্যার এই যে প্রবলেমটা নিয়ে যে অ্যাম্বিগুইটিটা তৈরি হয়েছিল, এটা ফার্স্টলি আমি ক্লিয়ার করলাম, ফাইন। এইবার এখন এটার সলিউশনে আসি। আজকের ক্লাসটাতে কিন্তু আমরা, আজকের ভিডিওটাতে এই কাজগুলোই করে করে আগাবো। প্রবলেম নিয়ে যদি কোনো প্রবলেমটা ডিফারেন্ট অ্যাপ্রোচ বা প্রবলেমটা নিয়ে যদি অন্য এক্সট্রা কোনো ইনফরমেশন দেওয়ার মতো থাকে, সেটা দিয়েই মেইনলি
কাজগুলো করব, যেহেতু এটা আমি কলেজ লেভেলে যারা আছি তাদের জন্য অ্যাপ্লিকেবল করেই ভিডিওটা বানাতে চাচ্ছি। তো আমরা শুরু করি। হ্যাঁ, এখানে তাহলে এখন এখান থেকে এই জিনিসটা আমাদের সলভ করতে হবে, জেডের ভ্যালু বের করতে হবে। শুরু করি। দেখো এখানে প্রথমেই বলছে মড অফ জেড প্লাস ওয়ান। আচ্ছা, মড অফ জেড প্লাস ওয়ান মানে কি বুঝো তো? মড মানে হচ্ছে যে কোনো একটা জটিল সংখ্যার যে কোনো এক্সপ্রেশনের যদি আমরা মড দিই, মড দেওয়া মানে মিন করে ওই যে এক্সপ্রেশনটা ওটার লেন্থ, ওটার দৈর্ঘ্য আমি চাচ্ছি। বুঝা গেছে? দৈর্ঘ্য চাচ্ছি মানে কি, ওই যে রুট ওভার রিয়েল পার্ট স্কোয়ার প্লাস কাল্পনিক পার্ট স্কোয়ার, এইটা করলে ঘুরে ফিরে কিন্তু ওর কি আসে, দৈর্ঘ্যটাই আসে ওই পার্টটুকুর। তো এখন এইখানে তার মানে কি বলছে, ওই যে জটিল সংখ্যাটা আসবে ওর সাথে ওয়ান যোগ করে আমি যদি মড করি, অর্থাৎ আমি যদি ওটার অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান নেই, অর্থাৎ ওর দৈর্ঘ্যটা নেই। এখন দৈর্ঘ্য যদি নিচ্ছি তার মানে এটা কি, এটা টোটালি একটা স্কেলার ভ্যালু না? অর্থাৎ এর মাঝে কোনো কাল্পনিক পার্ট নাই, ও জাস্ট একটা বাস্তব পার্ট, একটা স্কেলার ভ্যালু থাকলো। এইবার সেটা কি বলছে, সেটা বলছে কার সমান হবে, সেটা সমান হবে জেড ওই জটিল সংখ্যাটা এবং 2 ইন্টু 1 প্লাস আই, এই দুইটার যোগফলের সমান হবে এই পার্টটা, এই জিনিসটা থাকলো। এখন দেখো জেড তো আমরা একটা জটিল সংখ্যা পেয়ে গেছি, তার মানে জেডকে আমরা ডিনোট করি এক্স প্লাস আই ওয়াই দিয়ে ডিনোট করলাম। এখন দেখো তো, এখন খুব সহজেই একদম জাস্ট খালি চোখেই যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে, দেখো এই বাম পক্ষে আমাদের কি আছে, বাম পক্ষে একটা জাস্ট বাস্তব জিনিস পড়ে আছে, আর ডান পক্ষে কিন্তু আমাদের কি আছে, কাল্পনিক পার্ট আছে। তো আমরা কি খুব সহজে এটা বলে দিতে পারি না যে যেহেতু বাম পক্ষে একটা সিম্পলি জাস্ট স্কেলার ভ্যালু, একটা বাস্তব ভ্যালু পড়ে আছে, আর ডান পক্ষে তো কাল্পনিক জিনিস আছে, তার মানে কাল্পনিক জিনিসের ভ্যালু জিরো, ডান পাশের কাল্পনিক জিনিসটার ভ্যালু জিরো হইতে হবে, আদারওয়াইজ তো এরা দুইজন সমান হইতো না। বুঝছি জিনিসটা, কথা বুঝছো? তো এখন এই জিনিসটাকে তুমি এইভাবে, আমি যেভাবে বললাম খুব সহজে এভাবে চিন্তা করতে পারো, আবার তুমি যদি এইভাবে ওই জটিল সংখ্যার সেন্স দিয়ে চিন্তা করো তাও হবে। সেখানে আমরা কি পড়ছি বইয়ে, যে দুইটা জটিল সংখ্যা পরস্পর সমান হলে তাদের বাস্তব পার্ট পরস্পর সমান হবে, কাল্পনিক পার্টও পরস্পর সমান হবে। বামেরটার তো কোনো কাল্পনিক পার্ট নাই, মানে কাল্পনিক পার্ট জিরো, তাহলে ডান পাশের কাল্পনিক পার্ট আর বাম পাশের কাল্পনিক পার্ট আমরা যদি ইকুয়েট করি তাহলে অবশ্যই কি দেখাতে হবে, ডান পাশেরটার কাল্পনিক পার্ট হয়ে যাবে জিরো। বুঝা গেছে? এই কথাটাই এখন আমরা এটা দিয়ে শুরু করি। তাহলে এখন দেখো, তাহলে বামে কি লিখতে পারি, আমরা লিখতে পারি রুট ওভার জেড প্লাস ওয়ান মানে কি বুঝো তো, জেড মানেই হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তো জেড প্লাস ওয়ান যদি আমরা করি তার মানে কি আসে, এইখানে একটা ওয়ান যোগ হবে, এইখানে ওয়ান যোগ হওয়া মানে রিয়েল পার্ট কি থাকা, দেখো তো রিয়েল পার্ট থাকে এক্স প্লাস ওয়ান, এইটুকু হচ্ছে রিয়েল পার্ট। তাহলে এক্স প্লাস ওয়ান রাখলাম, এই রিয়েল পার্টের উপর স্কোয়ার থাকলো, প্লাস কাল্পনিক পার্টের উপর স্কোয়ার, কাল্পনিক পার্ট শুধু ওয়াই আছে তাহলে ওয়াইয়ের উপর স্কোয়ার রাখলাম, এইটুকু থাকলো। এই যে মড অফ জেড প্লাস ওয়ানের ভ্যালু, মড মানেই রুট ওভার দিয়ে রিয়েল পার্ট স্কোয়ার প্লাস কাল্পনিক পার্ট স্কোয়ার। ডান পাশে আসি, ডান পাশে দেখো জেডের ভ্যালুটা, জেডের ভ্যালু কি বসানো যায়, এক্স প্লাস আই ওয়াই থাকলো, প্লাস 2 ইন্টু 1 প্লাস আই, তার মানে কি লেখা যায় 2 প্লাস 2i, তাই না? এখন এইখানে এই যেহেতু আমরা বাস্তব পার্ট কাল্পনিক পার্ট ইকুয়েট করে জিনিসটা দেখাতে চাচ্ছি, তো সেই কেসে আমরা কি করতে পারি, এখানকার বাস্তব পার্ট কাল্পনিক পার্ট একটু গুছায় লিখি। তো এটাকে গুছায় লিখলে কি দাঁড়ায় একটু দেখো, এটাকে গুছায় লিখলে দাঁড়ায় এক্স প্লাস 2 প্লাস আই কমন নিলে দাঁড়াচ্ছে ওয়াই প্লাস 2। এই তো এখন দেখো এইটার যেহেতু কোনো কাল্পনিক পার্ট নাই, তাহলে আমরা খুব সহজেই বলে দিতে পারি যে এইখানে এর কাল্পনিক পার্ট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা করে ফেলি, তাহলে ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ ওয়াই এর ভ্যালু হচ্ছে -2। এই যে একটা রিয়ালাইজেশন আমাদের চলে আসলো, একটা পার্ট আমরা পেরে গেছি, একটা পার্ট বোঝা শেষ। বুঝছি এই জিনিসটা? তাহলে ওয়াই এর ভ্যালুটা আমাদের অলরেডি চলে আসছে, অ্যান্ড এই পার্টটুকু বুঝছো জাস্ট খুবই একদম ইনটুইটিভ একটা পার্ট, অর্থাৎ ইনটুইশন দিয়ে ক্যালকুলেশন ছাড়াই দেখেই বোঝা যায় যে আচ্ছা এখানে তো কোনো কাল্পনিক পার্ট নাই, তো এখানে কাল্পনিক পার্ট কি, ওয়াই প্লাস 2 ইন্টু আই, মানে হচ্ছে ওয়াই প্লাস 2y আর কি, বা ওয়াই প্লাস 2 ঘুরে ফিরে। তো ওয়াই প্লাস 2-র ভ্যালু তো জিরো হতে হবে, তাহলে ওয়াইয়ের ভ্যালু -2 হতে হবে। তাহলে অর্ধেক জিনিস তো তোমার ওখানে শেষ, অর্ধেক কাজ জাস্ট দেখেই ইনটুইশন দিয়েই বলে ফেলা যায়। বুঝা গেল? এইবার এখন বাকি পার্টটুকুর কাজ করি, অর্থাৎ বাস্তব পার্টগুলো ইকুয়েট করব, তাহলে এক্সের ভ্যালু চলে আসবে। শুরু করি। দেখো এর পুরোটাই বাস্তব, আর এর কে বাস্তব, এর হচ্ছে এক্স প্লাস 2 বাস্তব। তাহলে আগাই, তাহলে এই পুরোটাই যেহেতু বাস্তব তাহলে আমরা লিখে ফেলি রুট ওভার এক্স প্লাস 1 এর উপরে হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের ভ্যালু তো আমরা পেয়ে গেছি -2, তাহলে ওয়াই স্কোয়ার করলে দাঁড়ায় 4 ইকুয়াল থাকলো কি এই পার্টটুকু, তাহলে এক্স প্লাস 2 আসলো। বাস্তব পার্টগুলো ইকুয়েট করলাম, এখন যেহেতু এখানে রুট আছে স্কোয়ার করব যাতে করে রুটটা আমাদের চলে যায়, তাহলে স্কোয়ার করলে আমাদের এইখানকার রুট চলে যাবে আর এইখানে স্কোয়ার আসবে, আসলো। তাহলে আমরা আগাই, তাহলে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস 4 তার মানে 5 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4x
প্লাস 4 থাকলো। এখন এইখান থেকে এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানে 4x এখানে 2x, তার মানে 2x ওপাশে গেলে 2x ইজ ইকুয়াল টু 5 মাইনাস 4, তার মানে হচ্ছে 1, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে হাফ। এই তো পেয়ে গেলাম। তাহলে আমরা x এর ভ্যালু পেয়ে গেছি হাফ আর y এর ভ্যালু পেয়ে গেছি -2। এখন জটিল সংখ্যাটা কি ছিল? জটিল সংখ্যাটা ছিল z ইজ ইকুয়াল টু x প্লাস iy, তাই না? তাহলে জটিল সংখ্যাটা আমাদের কাঙ্ক্ষিত জটিল সংখ্যাটা তাহলে কি দাঁড়াচ্ছে? z ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে তাহলে হাফ মাইনাস 2i। এই তো, এইটাই হচ্ছে আমাদের সলিউশন। দেখো বুঝছো কিনা? আমি কিন্তু পুরো ব্যাপারটা, যেহেতু আমি আগেই বলে নিছি যে এই ভিডিওটা আমি একাডেমিকে যারা আসো তাদেরকে সহ, যাতে অন্য কোনো এক্সট্রা করে ভিডিও বানাতে না হয়, এক ভিডিওতে আমি সবার বোধগম্য করব। দ্যাটস ওয়াই আমি একটু এক্সপ্লেন করে আগাইছি। বুঝা গেছে এটা? তাহলে প্রথমেই আমি অ্যাম্বিগুইটিটা ক্লিয়ার করছি যে এইটার সাথে ওই যে কি নির্দেশ করে, কোন শেপ নির্দেশ করে, এই জিনিসটা মিলাই ফেলা যাবে না। ওইটা ডিফারেন্ট জিনিস চায়, এটা ডিফারেন্ট জিনিস চাচ্ছে। এটা একটা কমপ্লেক্স ডোমেনে ইকুয়েশন সলভ করতে বলতেছে, ওটা ডিফারেন্ট জিনিস চাইতো, ওটা একটা শেপের আইডেন্টিফিকেশন চাইতো। তাহলে এখানে খুব সিম্পলি এই জিনিসটা চলে গেল। এখন এইগুলার কেসে আমি কিন্তু একটা ইনটুইশন এর মাঝেই বলে ফেলছি। সেটা কি বলতো? এটা দেখেই একটু কমন সেন্স খাটায় আমাদের কিন্তু বলতে পারা উচিত ছিল যে এখানে বুঝাই যাচ্ছে বামের কোনো ইমাজিনারি পার্ট নাই, তার মানে এখানকার এই টোটাল ইমাজিনারি পার্টটা 0 হবে, তার মানে y এর ভ্যালু জাস্ট দেখেই বোঝা যায় y এর ভ্যালুটা হবে -2। তারপরে y এর ভ্যালুটা কাজে লাগালেই আমাদের রিয়েল পার্টটা ইকুয়েট করলে x এর ভ্যালু চলে আসে। ফাইন, এই তো এই প্রথম প্রবলেম আমরা সলভ করে ফেললাম। আই হোপ জিনিসটা বুঝছো। পরের প্রবলেমে আসি। পরের প্রবলেমে বলছে দেখাও যে এই সমীকরণ থেকে ওই সমীকরণের বৃত্তদ্বয় পরস্পরকে, আচ্ছা এটা হয়তো বা এবং হতো, এখানে বলছে যে দেখাও যে এই সমীকরণটা অর্থাৎ এইটা একটা বৃত্ত এবং এই বৃত্ত দুইটা পরস্পরকে স্পর্শ করে, এটা প্রথমত দেখাতে হবে। তারপরে চাইছে স্পর্শ বিন্দুটার স্থানাঙ্ক বের করো, অর্থাৎ দুইটা বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে দেন ওদের স্পর্শ বিন্দুটার স্থানাঙ্কটা কত সেটাও জানতে চাইছে। তো আমরা শুরু করি। দেখো দুইটা বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তাহলে কি বোঝা যায়? দুইটা বৃত্ত পরস্পর স্পর্শ করলে হয় তারা অন্তঃস্পর্শ করবে, না হয় তারা বহিঃস্পর্শ করবে, তাই না? তো অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ এই ধরনের কেসগুলোতে আমাদের কি কাজে লাগে? আমাদের কাজে লাগে ওই বৃত্তদ্বয়ের কেন্দ্র এবং ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তের ইকুয়েশন দেখার সাথে সাথেই ওটার কেন্দ্র ব্যাসার্ধ আমাদের লিখে ফেলতে হবে। করে ফেলি, শুরু করি। তো এইটার কেসে এর কেন্দ্র কত? এর কেন্দ্র হচ্ছে 2 - 3। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 8, তাই না? তাহলে কত দাঁড়ায়? 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 13 থেকে 8 বাদ দিলাম 5, √5। বুঝছি? আর এর ভ্যালু একটু লিখে দিই, আর ইজ ইকুয়াল টু √g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c। এই জিনিসটা অ্যাপ্লাই করছি, থাকলো। ঠিক একইভাবে এখানেও আমরা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ লিখে ফেলি। কেন্দ্র হচ্ছে 5,3 আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 25, 9 34, 34 থেকে 14 বাদ √20 মানে লেখা যায় 2√5। এই তো থাকলো। তাহলে কেন্দ্র ব্যাসার্ধ আমাদের সব লেখা থাকলো। এরপরের কাজ কি? যখন দুইটা বৃত্ত পরস্পর স্পর্শ করে তো অন্তঃস্পর্শের শর্ত ছিল যে C1 C2 অর্থাৎ এদের কেন্দ্রদ্বয়ের যে দূরত্ব এটা হবে mod of R1 - R2 সমান, আর বহিঃস্পর্শের শর্ত ছিল C1 C2 কেন্দ্রদ্বয়ের দূরত্বটা ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান হবে। তো আমরা দেখি কোনটা হচ্ছে। C1 C2 বের করি। কেন্দ্রদ্বয়ের দূরত্ব যদি আমরা বের করি 2 - 3 আর 5 3 এই দুইটার পয়েন্টের ডিস্টেন্স বের করব। 2 থেকে 5 3, 3 থেকে -3 6। এই তো, তাহলে এখন এটা আসলো। এখান থেকে কত আসতেছে? 36 আর 9 45, 45 মানে হচ্ছে 9 বের হয়ে আসতেছে, অর্থাৎ 3√5। তো দেখো তো 3√5 মানে কি? বুঝাই যাচ্ছে এর ব্যাসার্ধ ছিল √5, ওর ব্যাসার্ধ 2√5। তো এই দুইটার কি যোগফল আসতেছে না? তাহলে আমরা কি বলতে পারি না যে C1 C2 = হচ্ছে R1 + R2? বুঝছি? এই যে C1 C2 = R1 + R2 দেখালাম, এইটার মাধ্যমেই বৃত্তদ্বয় যে পরস্পরকে স্পর্শ করে এইটা দেখাতে যে বলছিল, এই দেখাও যে কাজটুকু, এই পার্টটুকু ডান। বোঝা গেছে? তাহলে প্রথম কাজটুকু শেষ। এরপরে বাকি পার্টটুকুতে আসি। বাকি পার্টটুকুতে বলছে স্পর্শবিন্দুটার স্থানাঙ্ক বের করতে। আচ্ছা, এখন দেখো স্পর্শবিন্দুটার স্থানাঙ্ক খুব সহজে কীভাবে বের করা যায় একটু ভিজুয়ালাইজ করি। এখানকার কেসে এই দুইটা বৃত্ত, যে কোনো দুইটা বৃত্ত যদি পরস্পর বহিঃস্পর্শ করে তাহলে কি হয় আসলে? বহিঃস্পর্শের কেসে আমরা একটু যদি বৃত্ত আঁকি, এখানে দুইটা বৃত্ত বহিঃস্পর্শ করছে, এইখানে দুইটা বৃত্ত বহিঃস্পর্শ করছে, এরকম যদি সিনারিও আমরা এঁকে ফেলি, আরেকটা বৃত্ত নিব, তাই না? এখানকার কেসে এটা রাখলাম, আর হচ্ছে আরেকটা বৃত্ত নেই যেটা ওকে বহিঃস্পর্শ করছে, একটু ব্যাসার্ধটা দ্বিগুণ করে দেই, থাকলো। এই যে
এখন এই যে দুইটা বৃত্ত আছে এরা বহিঃস্পর্শ করছে। এখন বহিঃস্পর্শ করার কেসে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি যে এইখানে এই যে আমাদের স্পর্শবিন্দুটা এইটা, এই স্পর্শবিন্দুটা কিভাবে পেতে পারি, খুব সহজ। এইখানে আমাদের এই যে কেন্দ্র দুইটা আছে, এই কেন্দ্র দুইটা যদি আমরা কানেক্ট করে দেই, এই রেখার কি হবে, ও এই রেখার মাঝখানে একটা জায়গায় থাকতেছে। কোন জায়গাটা স্পেসিফিক্যালি একটু যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে √5, এটা হচ্ছে 2√5, তাই না? তো এখন আমরা বলতে পারতেছি যে ও এই যে স্পর্শবিন্দুটা তাহলে কি করবে, এখানে ছোট বৃত্তটা অর্থাৎ যার ব্যাসার্ধ ছোট অর্থাৎ এই প্রথম বৃত্তটা 2-3, এটার কেন্দ্র হচ্ছে 2-3 আর এটার কেন্দ্র হচ্ছে 5-3 থাকলো এখানে। তাহলে আমরা বলতে পারি স্পর্শবিন্দুটা কি করতেছে, এই প্রথম কেন্দ্র এবং দ্বিতীয় কেন্দ্র C1 C2 এইটার যে কানেক্টিং লাইনটা, এই লাইনটাকে √5 অর্থাৎ এরকম, √5:2√5 এই রেশিওতে কি করতেছে, অন্তর্বিভক্ত করতেছে √5:2√5 রেশিওতে। তার মানে কি 1:2 রেশিওতে, কারণ √5 দুই জায়গায় আছে। এই যে 1:2 রেশিওতে অন্তর্বিভক্ত করতেছে, তাহলে আমরা অন্তর্বিভক্তিকরণের সূত্র অ্যাপ্লাই করতে পারি যে m1x2 + m2x1/m1 + m2 ওইটা। এখন ওইটা ছাড়াও আসলে খুব সহজে এমনিতেই বলে ফেলা যায়। সেটা কিভাবে, সেটা হচ্ছে তুমি দেখো ভুজ বরাবরে আমাদের কি পরিমাণ চেঞ্জেস আসছে সেটা বুঝি। 2 থেকে 5-এ যাওয়া হয়েছে, তার মানে ভুজ বরাবরে আমাদের চেঞ্জ আসছে 3। এখন তার মানে বলা যায় এই টোটাল চেঞ্জটা হচ্ছে 3, কিন্তু আমাদের কি লাগবে, এই পাশ থেকে কতটুকু আগাতে হবে, আমাদের এই পাশ থেকে এই যে দেখো 1:2 রেশিওতে আগাতে হবে না। তার মানে পুরোটুকু যদি 3 হয় তাহলে এইখান থেকে এক অংশ আগাতে হবে, তাই না? তো দেখো পুরোটুকু তো 3 অলরেডি আসছে, তাহলে এইখান থেকে এই পয়েন্ট থেকে ভুজ বরাবর কতটুকু আগাতে হবে, 1 পার্ট আগাতে হবে। 1 পার্ট আগাতে হবে মানে কি, ভুজ বরাবরে আমার এর স্থানাঙ্ক হচ্ছে 2, তাহলে 1 আগালে ভুজের স্থানাঙ্ক হবে 3 থাকলো। এরপরে দেখো এইখানে কোটির ডিফারেন্সটা দেখো, এইখানে ছিল -3, ওখানে হচ্ছে 6, ওখানে হচ্ছে 3, তার মানে ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা হচ্ছে 6। এখন আমরা জানি যে এইখানে টোটালটা যদি আমাদের 3 অংশ হয় 1 অংশ আগাতে হবে, তো টোটালটা তো আসছে 6, তাহলে পার অংশ টোটালটাকে 3 অংশে ভাগ করতে হবে। তো প্রতি অংশে কতটুকু পড়তেছে, 2 পড়তেছে না, বুঝো না এই ব্যাপারটা। টোটাল ডিস্টেন্সটা আসছে 6, তাহলে আমাদের প্রতি এইটাকে তো 3 অংশে ভাগ করতে হবে বা 3 অংশ, টোটাল 3 অংশ চিন্তা করতে হবে। তো 3 অংশের মাঝে 1 অংশ আগাবো, তো 3 অংশ যদি 6 হয় 1 অংশ 2, তাহলে 2 পরিমাণ আগাবো। তাহলে দেখো এখানে ছিল -3, 2 আগালে হবে -1, এই যে 3 - 1 এইটুকুই হবে আমাদের স্পর্শবিন্দু। দেখো বুঝছো কিনা, দেখো আমি কিন্তু জাস্ট প্রবলেম পড়তেছি, দেখতেছি আর জাস্ট সলভটা করে দিয়ে তাড়াহুড়ো করে চলে যাচ্ছে এমনটা না। আমার টার্গেট হচ্ছে এখানে অ্যাডমিশন ফেজ বলো, একাডেমিক বলো, যারাই আসি সবাই যাতে সেই জিনিসগুলো ঠিকঠাক বুঝি, এই কারণে আমি একটু ধীরে আগাচ্ছি ইচ্ছে করেই। সো আই হোপ এই ব্যাপারটা বুঝছো। তাহলে এখানে আমাদের এখানে কি বলছিল, এই দুইটা বৃত্ত পরস্পর স্পর্শ করে দেখাতে বলছিল, ওটা আমরা C1 C2 = R1 + R2 দিয়ে দেখাই ফেলছি। তারপরে স্পর্শবিন্দু স্থানাঙ্ক চাইছে, এইটা অন্তর্বিভক্তিকরণের সূত্র দিয়ে করে ফেলা যায়, তবুও আমরা এখানে অন্তর্বিভক্তিকরণের সূত্র ছাড়াই এমনি জাস্ট কমন সেন্স দিয়েই যে কাজটা করা যায় সেইভাবে করে দেখাইছি। ফাইন, চলে গেল। আই হোপ এইটাও ক্লিয়ার হয়েছে। পরেরটাতে আসি। পরেরটাতে এইখানে আমাদের কি বলছে, x = 1, y = x - 2 এবং y² = x, এই রেখা তিনটা দিয়ে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ফাইন, এখন এখানে প্রথমেই একটা জিনিস একটু বুঝো, তোমাদের অনেকেরই এই জায়গাটা ঝামেলা হয়, সেটা হচ্ছে এখানে যখনই আবদ্ধ ক্ষেত্রফলের কথা বলে, এইগুলো দিয়ে আবদ্ধ ক্ষেত্রফল, তখন তোমরা কি করো, জাস্ট যেই জায়গাটা ট্র্যাপড হয়েছে ওইরকম ট্র্যাপড একটা এরিয়া মার্ক করে ওটার ক্ষেত্রফল বের করার ট্রাই করো। তো এইখানেও কিন্তু ভুল হওয়ার চান্সেস থাকে। যখনই তোমাকে বেশ কয়েকটা রেখা দিয়ে আবদ্ধ ক্ষেত্রফল বলবে, তখন সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো একটা ট্র্যাপড এরিয়া নিলাম আর ক্ষেত্রফল বের করে দিলাম তাহলে কিন্তু হবে না। আমাদের এই কেসে এমন একটা ট্র্যাপড এরিয়া নিতে হবে, এমন একটা সীমাবদ্ধ ক্ষেত্র নিতে হবে যেইটার বাউন্ডারিতে এই 3 জন থাকবে। কথা বুঝছো, আমাদের যে রেখাগুলো দেওয়া থাকবে, যে কার্ভগুলো দেওয়া থাকবে, সেই সবগুলো কি হতে হবে, ওই যে ওই ট্র্যাপড এরিয়াটার বাউন্ডারিতে থাকতে হবে। তো আমরা প্রবলেমটা শুরু করি, প্রবলেম সলভিংটা। x = 1 বলছে, তো আমরা যদি এক্সিস সিস্টেম এটা চিন্তা করি, x = 1, তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে x = 1, x অক্ষের y অক্ষের সমান্তরাল, এক অংশ দূরে থাকলো। y = x - 2, y = x - 2 এটা একটা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটা কোথায় কাট করবে একটু দেখো, এইখানে, এই মনে করো এটা 2,0 পয়েন্ট, x অক্ষকে 2,0 পয়েন্টে কাট করলো। আর y অক্ষকে কোথায় কাট করবে, y অক্ষকে কাট করতে গেলে x কে 0 বসাতে হয়, x 0 বসালে -2, তার মানে এখানে -2তে আসলো, অর্থাৎ এই রেখাটা অনেকটা এইরকমভাবে চলে গেল, থাকলো। এইবার তারপরে কি চাইছে, y² = x,
এইটা এই মানে এইটা একটা প্যারাবোলা, এই প্যারাবোলার ইকুয়েশনটা দেওয়া আছে, এই প্যারাবোলাটা আমাদের ড্র করতে হবে। এখন দেখো তো এই প্যারাবোলাটা ড্র করার কেসে এইখানে আমরা তো বুঝতেছি এটা এই যে অরিজিন দিয়ে পাস করবে, অরিজিন দিয়ে পাস করলো, তারপরে এইখানে দেখো এটা কোন দিক দিয়ে, নিচের পার্টটুকু কোন দিক দিয়ে যাবে, নিচের পার্টটুকু আমি ইরেজ করে দিই। খেয়াল করো নিচের পার্টটুকু বিভিন্ন দিক দিয়ে গেলে বিভিন্ন রকম ট্র্যাপড এরিয়া কিন্তু আমরা পেতাম। কীরকম, নিচের পার্টটুকু যদি এর উপর দিয়ে যায় তখন কিন্তু ট্র্যাপড এরিয়া কী হতো, এইটুকুও হতো, এইটুকুও হতো, এইটুকুও হতো, তাই না? আবার নিচের পার্টটুকু যদি এমন হতো যে নিচের পার্টটুকু এই দিক দিয়ে গেল, তখন ট্র্যাপড এরিয়া এটুকুও হতো, আবার এইটুকুও হতো, তাই না? কিন্তু নিচের পার্টটুকু এখানকার কেসে দেখবা কোনটা দিয়ে যায়, সরি একটু দেখি, আচ্ছা নিচের পার্টটুকু আমি আবার এঁকে ফেলি, নিচের পার্টটুকু ঠিক এই পয়েন্টটা দিয়েই যাবে, এই পয়েন্টটা দিয়েই যাবে। এখন এটা কি করে বুঝলাম সেটা একটু এক্সপ্লেন করে ফেলি। খেয়াল করো এইখানে এই যে x=1 আর y=x-2, এদের দুজনের ছেদবিন্দু কত বলো দেখি? এদের দুজনের ছেদবিন্দু হচ্ছে 1,-1, অর্থাৎ এই পয়েন্টটা। কি করে পেলাম? খুব সহজে, এইটা একদম কমন সেন্স দিয়েই পাওয়া যায়। সেটা হচ্ছে এরকম যে খেয়াল করো এই যে এই রেখাটা তো এইখানে 2,0 পয়েন্টে ছেদ করলো, তাই না? তো এখন এর ঢাল কত? এর ঢাল 1 না? ঢাল 1 মানে কি বলো তো? ঢাল মানেই হচ্ছে ওঠা বাই হাঁটা, এই জিনিসটা আমরা পড়ছিলাম না স্কুল লেভেলে? তো এই যে ঢাল মানে হচ্ছে ওঠা বাই হাঁটা, ওর ঢাল 1, তার মানে যতটুকু উঠবে ততটুকু হাঁটবে, অর্থাৎ এক্স আর ওয়াই বরাবর ও ঠিক সমান পরিমাণ মুভ সবসময় করবে। তো দেখো এখানকার কেসে তুমি দেখতেছো এই পয়েন্টটুকু এখন যে মার্ক করতেছে এই পয়েন্টটুকু 1, এইটুকু হচ্ছে 2, তার মানে এই ডিস্টেন্সটুকু 1, এই ডিস্টেন্সটুকু যদি 1 হয় তাহলে এই ডিস্টেন্সটুকুও 1, মেজার করার দরকারই নেই। তুমি সিদ্ধ করে দুইটাকে পরস্পর সিদ্ধ করে দিয়ে খুব ইজিলি করতে পারো, তুমি হচ্ছে পয়েন্টটা কত বের করতে পারো। জাস্ট আমি কমন সেন্সে বললাম আর কি। তাহলে এদের দুজনের ছেদবিন্দু হচ্ছে 1,-1 পয়েন্টটা। এইবার এখন প্যারাবোলাটাও ওই দিক দিয়ে যায় কিনা একটু চেক করো। প্যারাবোলার কেসে এক্সের ভ্যালু 1 বসাও, ওয়াইয়ের ভ্যালু কী হবে? +-1, তাই না? এই +1 তো উপরে গেছে, -1 নিচে, দ্যাটস ওয়াই ওই সেম পয়েন্ট দিয়ে গেল। এখন এইটা সেম পয়েন্ট দিয়ে যাবে কিনা এইটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণটা আমি আগেই বলে নিছি, সেম পয়েন্ট দিয়ে না গেলে, উপরে দিয়ে গেলে বা নিচে দিয়ে গেলে কিন্তু ট্র্যাপড এরিয়াটা ডিফারেন্ট আসতো। ফাইন, এখন তাহলে এবার আমরা ট্র্যাপড এরিয়াটা মার্ক করব যে কোন এরিয়াটুকু আমাদের বের করতে হবে। খেয়াল করো আমি বারবার করে আগেই বলে নিছি, প্রবলেমটা জাস্ট পড়ার পরেই বলে নিছি, যখনই তোমাকে বেশ কয়েকটা কার্ভ দিয়ে বলবে ওদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল চাচ্ছি, তার মানে কি মিন করবে? তার মানে মিন করে যে ওই যে ট্র্যাপড এরিয়াটা, যে কোনো একটা ট্র্যাপড এরিয়া মার্ক করলাম আর ওটা বের করলাম তাহলে হবে না, বরং আমার এমন একটা ট্র্যাপড এরিয়া দেখতে হবে যেটার কি হবে, বাউন্ডারিতে এরা তিনজন থাকবে। বুঝছি? তো এখন দেখো এখানে কোন কোন এরিয়া ট্র্যাপড হয়েছে আমরা একটু চিন্তা করি। এই যে এইখানে আমরা যদি একটু ডিফারেন্টলি বলি, এই এরিয়াটুকু ট্র্যাপড হয়েছে, তাই না? এই এরিয়াটুকু ট্র্যাপড হয়েছে, কিন্তু এটার বাউন্ডারিতে কে আছে? প্যারাবোলা আছে, এই লাইন আছে, কিন্তু আমাদের এই স্ট্রেট লাইনটা নাই। ঠিক আছে, থাকলো। এইটুকু হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এরিয়া। এখন কেন কাঙ্ক্ষিত এরিয়া একটু বুঝো। এইটুকু কাঙ্ক্ষিত এরিয়া কারণ হচ্ছে এইটার বর্ডারে প্যারাবোলা আছে, তারপরে হচ্ছে আমাদের এই স্ট্রেট লাইনটা y=x-2 আছে এবং x=1ও আছে। বুঝা গেছে? তো এখানকার কেসে কোন ট্র্যাপড এরিয়াটা আমি বের করতেছি সবসময় সতর্ক থাকতে হবে। যে কোনো একটা ট্র্যাপড এরিয়া বের করলাম তাহলে কিন্তু হবে না, আমাদের একদম ডিজায়ার্ড ট্র্যাপড এরিয়াটাই এইভাবে ডিফাইন্ড হবে, এই ওদের বাউন্ডারিতে এরা থাকবে এইটা দিয়ে। ফাইন, তাহলে আমাদের এইটুকু বের করতে হবে, এই পার্টটুকু। এখন এই পার্টটুকুর কেসে তুমি দেখো তো এইটুকু কি, এইটুকু খুব সহজে এমনিতেই বের করে ফেলা যাচ্ছে না? কিভাবে? কারণ এইটুকু তো হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা এইটুকুর ভ্যালু হচ্ছে 1, এইটুকুও 1, তার মানে এর ক্ষেত্রফল কত? 1/2 × 1 তার মানে হাফ থাকলো এখানকার কেসে। তাহলে এর ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম হাফ থাকলো, এইটুকু বের করতে হচ্ছে না। এরপরে আসো, এখন দেখো এই যে উপরের প্যারাবোলা দিয়ে কতটুকু অংশ গৃহীত হচ্ছে সেই জিনিসটা যদি বের করতে যাই তাহলে কি হবে? আমাদের এই পার্টটুকুর মেজারমেন্ট লাগবে না? এই পার্টটুকুর মেজারমেন্ট কিন্তু লাগবে, তাই না? কারণ আমরা এক্স অক্ষের সাপেক্ষে যে ইন্টিগ্রেট করব, এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করলে কি ডিফাইন্ড হয়? এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করলে সবসময় ডিফাইন্ড হয় ওই পার্ট থেকে এক্স অক্ষের উপরে সবসময় লম্ব আঁকবো, লম্ব আঁকতে থাকবো একদম ইনিশিয়াল ফেজ এখান থেকে লম্ব আঁকতে থাকবো কত দূর যাব? একদম শেষ পর্যন্ত যাব। এই যে এইটা দিয়ে যতটুকু অংশ কালার্ড হচ্ছে বা ডিফাইন্ড হচ্ছে ওই পার্টটুকু আমরা বের করতে পারি, তাই না? কিন্তু এই পার্টটুকু পুরোটুকু যদি বের করি, পুরোটুকু বের করলে কি আমাদের কাঙ্ক্ষিত জিনিস বের হচ্ছে? বের হচ্ছে না, কিন্তু এক্সট্রা একটা জিনিস অ্যাড হচ্ছে। কোনটুকু বলো তো? এই যে নিচের পার্টটুকু, এই নিচের পার্টটুকু এক্সট্রা অ্যাড হচ্ছে। তো নিচের পার্টটুকু কি করতে হবে? এটা তো আমাদের লাগবে না, আনডিজায়ার্ড একটা জিনিস অ্যাড হয়ে যাচ্ছে, তো এটা মাইনাস করতে হবে এই জিনিসটা। তাহলে আমরা কি করব? মাইনাস করব। ওইটাও যেহেতু একটা
ট্রায়াঙ্গেল, ওইটারও কষ্ট করে এরিয়া বের করতে হবে না, ইন্টিগ্রেট করে এমনিতেই বলে দিতে পারবো আমরা। ওইটার এরিয়া কত? ওইটার এরিয়া হচ্ছে এইখানে দেখো, এইখানে তোমার প্রথমে এই পয়েন্টটুকু লাগবে। এই পয়েন্টটা লাগবে মানে কি বুঝো? এই পয়েন্টটা লাগবে মানে হচ্ছে তোমার হচ্ছে এই যে এখানে প্যারাবোলা আর এই স্ট্রেট লাইন, প্যারাবোলা আর এই স্ট্রেট লাইন, এই দুজনের ছেদবিন্দু লাগবে। তো এখন ছেদবিন্দু আমরা বের করে ফেলি কুইকলি। এখানে দেখো ছেদবিন্দুর কেসে আমরা এখানে y = x - 2 আর এখানে y² = x, তার মানে বলেই দেওয়া যায় যে x - 2 এর উপরে হোল স্কোয়ার = x। তাহলে এখন দেখো তো, তাহলে x - 2 হোল স্কোয়ার উপরে x, তার মানে কি বোঝা যাচ্ছে? x² - 4x + 4 = x। এই এক্সটা যদি এই পাশে আনি তাহলে কি হয়ে যাবে? -5x হয়ে যাবে না? -5x হয়ে যাবে। তাহলে এখান থেকে কি দাঁড়াবে? x² - 5x, x² - 5x + 4 = 0। তো এখন বোঝাই যাচ্ছে তাহলে x এর ভ্যালু কত হবে? 1 আর 4 হবে। এখন x এর ভ্যালু 1 আর 4 এ ও কি করবে? একে অপরের সাথে ছেদ করবে, তাই না? তো এখন দেখো x = 1 এ তো একটা পয়েন্ট অলরেডি পেয়ে গেছি 1 - 1, তো এবার 4 হবে। তাহলে এইখানে তার মানে এই পয়েন্টটার ভুজের ভ্যালু 4 আর কোটির ভ্যালু কত? 4টা এখন যে কোনোখানে বসাও, এখানে বসাতে পারো, এখানে বসাতে পারো, যেখানে বসাও। এখানে বসালাম, 4 বসালে আসে y2, তার মানে 4,2। তাহলে এখন এই পয়েন্টটা থাকলো 4,2 থাকলো। এখন দেখো তো 4,2 যদি হয়, এইটুকুই তো 2 ছিল, তাহলে এই বাকিটুকু 2, কারণ এই পুরোটুকু 4, এইটুকু 2 আর এইটুকু 2, তার মানে এই এরিয়াটুকু কত? 1/2 × 2 × 2 ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে কত আসতেছে? এইটুকু আসতেছে 2। এই 2টা কিন্তু আনডিজায়ার্ড, এটা আমাদেরকে মাইনাস করতে হবে। এটা আমি রেড কালার করি, এইটুকু। এখন দেখো এইবার এক কাজ করি, তাহলে এবার আমরা ইন্টিগ্রেট করে ফেলি। ইন্টিগ্রেট করলে কোন এরিয়াটুকু বের হবে? ভালো মতো বুঝো। ইন্টিগ্রেট করলে কিন্তু এই পুরোটুকু বের হবে, এই পুরোটুকু বের হবে, তাই না? এখন কাকে ইন্টিগ্রেট করব? এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি। এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করলে কি আসে? এক্স অক্ষের সাপেক্ষে y dx করতে হবে। কত থেকে কত? এইখানে dx লিখছি, তাহলে এক্স অক্ষ বরাবর লিমিটটা দিতে হবে 1 থেকে 4, তাহলে বসাই দিই 1 থেকে 4। এখন y এর ভ্যালু তোমাকে দেয়াই আছে। কাকে ইন্টিগ্রেট করতেছো? প্যারাবোলাটাকে না? প্যারাবোলাটার ইকুয়েশন কি? প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে y² = x। আমার লাগবে এখানে y, তার মানে কি আসবে? √x। তাহলে বসাই দিই √x। আমি জিনিসগুলো কিন্তু ইচ্ছে করেই, যাতে তোমরা একাডেমিকে যারা আসো সব কিছু যাতে বুঝো, তাদের জন্যই কিন্তু ইচ্ছে করে ধীরে বুঝাচ্ছি, লেন্দি করতেছি, জিনিসগুলো এক্সপ্লেন করতেছি, তারপরে সমাধানে যাচ্ছি। দেখো এটার ইন্টিগ্রেশন কি হবে? x⁻½ আছে, এর ইন্টিগ্রেশন হবে x⁻3/2 বাই হচ্ছে 3, এখানে 2 থাকলো, এখানে 1, এখানে 4। আসো এটা ইন্টিগ্রেট করলে কি হবে দেখো তো। এখানে 4 যদি আমরা নেই, 4⁻½ মানে হচ্ছে 2³ মানে হচ্ছে 8, আর 2 × 16/3, 16/3 থেকে 1 দিয়ে আবার ওটা মাইনাস করতে হবে। 1 দিয়ে তো ওটা 1 হয়ে যাচ্ছে, 2/3, তার মানে 14/3 থাকলো। তাহলে এখন আমাদের এই পার্টটুকু, এই যে এখানে আমরা যদি একটু আবারও ডিফাইন করে দেখাই, এই পুরো পার্টটুকুর এরিয়া কত আসতেছে? এটা আসতেছে 14/3। তাহলে এখন এই যে পুরো পার্টটুকুর এরিয়া আসতেছে 14/3, আমাদের কিন্তু পুরো পার্টটুকু লাগবে না। কতটুকু লাগবে? আমাদের 14/3 থেকে এই রেড পার্টটুকু মাইনাস করতে হবে। তাহলে 14/3 থেকে কতটুকু মাইনাস করতে হবে? রেড পার্টটুকুর এরিয়া হচ্ছে 2, এই তো এইখান থেকে। তাহলে উপরের পার্টের এরিয়া হচ্ছে 14/3 - 2 আর নিচের পার্টের এরিয়া হাফ। তাহলে ওভারঅল টোটাল এরিয়া কত? টোটাল এরিয়া হচ্ছে 14/3 - 2 + হাফ। এই তো এইটুকুই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এরিয়া। বুঝা গেছে? এখানে আই হোপ জিনিসটা তোমরা বুঝছো। প্রথমে 3টা গ্রাফ ড্র করছি। এখন এই জিনিসটা উপরে গেল নাকি নিচে গেল, এটা অবশ্যই খেয়াল রাখা জরুরি, সেই জিনিসটা বুঝাইছি। তারপরে সেইখান থেকে আমরা গ্রাফটা অ্যাপ্রোপ্রিয়েট করার পরে কোন এরিয়াটুকু অ্যাকচুয়ালি চাইছে সেই জিনিসটা কীভাবে ডিফাইন করবো সেটা শিখাইছি। তারপরে ধীরে ধীরে ধাপে ধাপে কাজগুলো করছি। আই হোপ এই প্রবলেমটার সলিউশনও ঠিকঠাক তোমরা বুঝছো। সামনে আগাই। এইবার এখন তোমাকে এখানে কি বলছে? এইটাতে বলছে একটা টাওয়ারের উপর হতে মুক্তভাবে পড়ন্ত একটা বস্তু শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতার 4/9 অংশ অতিক্রম করে। টাওয়ারের উচ্চতা কত? অর্থাৎ এইখান থেকে একটা বস্তু একদম ফ্রি ফলিং বডি, একদম মুক্তভাবে পড়ন্ত বস্তু, আদিবেগ শূন্য, কোনো বাধা পাচ্ছে না, এমনভাবে ফেলে দেওয়া হয়েছে ওর লাস্ট সেকেন্ডে ওই টোটাল হাইটের 4/9 অংশটুকু অতিক্রম করছে। তাহলে এখান থেকে বলতে হবে টাওয়ারের হাইটটা কত ছিল। তো এবার আমরা একটু এই জিনিসটা ভিজুয়ালাইজ করি যে আসলে কী চাচ্ছে। এখানে আমরা যদি টোটাল হাইট এইটুকু বিবেচনা করি, থাকলো এইটার 4/9 পার্ট। আচ্ছা এই মনে করো 4/9 পার্ট থাকলো। এই 4/9 পার্ট 4/9 আমরা যদি পুরোটাকে বলি, বললে এইটার 4/9 এই পার্টটুকু সে লাস্ট সেকেন্ডে গেছে, লাস্ট 1 সেকেন্ডে। তাহলে আমরা ধরেই নিলাম ও t সেকেন্ড
ধরে পড়ছে, টি সেকেন্ড সময় নিয়ে টোটাল হাইটটা পড়ছে, বুঝলাম? তাহলে এখন দেখো টি সেকেন্ড হাইট নিয়ে যদি টি সেকেন্ড সময় নিয়ে যদি টোটাল হাইটটা পড়ে, তাহলে টি সেকেন্ড সময় নিয়ে ওর টোটাল হাইটটা পড়ছে থাকলো। আর তাহলে কি আমরা বলতে পারি না এইটুকু হচ্ছে লাস্ট 1 সেকেন্ডে পড়ছে এইটুকু, তাহলে এখানকার টাইমটা হচ্ছে 1 সেকেন্ড, লাস্ট সেকেন্ডে এইটুকু পড়ছে। তাহলে এই যে উপরেরটা যেতে ওর কত টাইম লাগছিল? এইখানে তোমার টোটাল টাইম লাগছে 5 সেকেন্ড, লাস্ট সেকেন্ডেই তুমি এত অতিক্রম করছো, তাহলে বাকিটুকু কততে অতিক্রম করছো? 4 সেকেন্ডে। এরকম ঘটনাটা। তাহলে এখানকার কেসে এইটুকু হবে কত? t-1 সেকেন্ড থাকলো। এইখানে এইটুকু যদি 4/9h হয়, তাহলে টোটালটা যেহেতু h, তাহলে বাকিটুকু কত? 5/9h। বুঝছি? 5/9h। তাহলে আমি ডান পাশে সব হাইট রিলেটেড ভ্যারিয়েবলগুলো লিখছি, বাম পাশে সব টাইম রিলেটেড ভ্যারিয়েবলগুলো লিখছি। এখন দেখো এইবার এইখানকার কেসে এই দুইটাতে আমরা এখন কি করব? এমনভাবে কাজগুলো করব যাতে টোটাল টি পাই, টোটাল টি পেলেই টোটাল এইচ পেয়ে যাব। এখন এইটার কেসে আমরা খুব সহজে যেই কাজটা করি বা যেই ওয়েতে আমরা আগাই সেটা হচ্ছে কীরকম, যে খুব সিম্পলি এখানে আমরা বলেই দিছে যে শেষতম সেকেন্ড, তাহলে টি সেকেন্ড যদি গতিতে থাকে তাহলে শেষতম সেকেন্ডে বা টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? হাফ জি 2t-1, তাই না? ইউ তো নাই, হাফ জি 2t-1 ইজ ইকুয়াল টু আমরা তখন কি লিখি? এই যে এরকম হাফ জি 2t-1 ইজ ইকুয়াল টু আমরা লিখি এখানে টোটাল হাইট হচ্ছে হাফ জি টি স্কোয়ার ইন্টু এর কত? 4/9 পার্ট। তখন এখান থেকে হাফ জি চলে যায়, তারপরে টি এর একটা দ্বিঘাত সমীকরণ আছে, টি এর সমীকরণ সলভ করে সেখান থেকে আমরা টি এর ভ্যালুটা আবার হাফ জি টি স্কোয়ারে বসালে টোটাল হাইটটা পাওয়া যায়, তাই না? এখন এই জিনিসটা আসলে এইভাবে অবশ্যই করা যায়, অবশ্যই এইভাবে এটা একটা ভ্যালিড সলভ, কিন্তু আমি এই জিনিসটাকে যেভাবে চিন্তা করতে পছন্দ করি সেটা হচ্ছে আমার এখানে দেখো হাইটের রেশিও আছে না? হাইটের রেশিও আছে মানে কি? আমরা তো একদম স্কুল লেভেলেই একটা জিনিস পড়ে আসছি, সেটা হচ্ছে গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র, 3টা সূত্র পড়ছি, তাই না? তো এখানে যেহেতু আমাদের হাইটের রেশিও আছে, টাইমের ওই ধরনের রেশিও আছে বা টাইমের অ্যামাউন্টটা আছে, তাহলে আলটিমেটলি আমরা খুব সহজে জাস্ট রেশিওটা অ্যাপ্লাই করলেই তো টাইমটা পেয়ে যাই। বুঝছো কথাটা? গ্যালিলিওর কেসে যে থার্ড সূত্রটা, একদম গ্যালিলিওর পরন্ত বস্তুর থার্ড সূত্রটা কি ছিল? এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, তাই না? তো একটা পরন্ত বস্তু এই টি টাইমে যদি এইচ হাইট নামে, তার মানে বোঝাই যাচ্ছে যে এইচটা আসলে টি স্কোয়ারের প্রপোর্শনাল হবে। তো ওই জিনিসটাই যদি আমরা এখানে অ্যাপ্লাই করি যে এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, তাহলে দেখো তো কি আসে। এখানে তুমি বুঝতেছো যে t-1 টাইমে সে যায় 5/9h থাকলো, তাহলে এখান থেকে 5/9h এইটুকু থাকলো। আর টোটাল টাইম টিতে সে টোটাল হাইট যায় এইচ থাকলো, নিচে রাখলাম। তাহলে এই যে এইচের যারা লিখলাম, টি এর ওই করেসপন্ডিং জিনিসগুলো লিখবো। এই হাইট গেছেও t-1 সেকেন্ডে, আর এই হাইট গেছে টি সেকেন্ডে। এখন এইটার কীভাবে সব প্রপোর্শনাল? স্কোয়ার আকারে প্রপোর্শনাল, তাহলে এই পুরোটার উপরে আমরা স্কোয়ার দিতে পারি থাকলো। এই যে পুরোটার উপরে স্কোয়ার দিলাম, এখন এখানকার কেসে এই এইচ আর এই এইচ তো ক্যান্সেল হয়ে গেল, এইটুকুকে কি এইভাবে লেখা যায় না? দেখো তো একটু, নিচে যেহেতু টি আছে তার মানে কি লেখা যায়? 1-1/t, এর উপরে হোল স্কোয়ার দেওয়া যায় থাকলো। এখন তার মানে আমরা ডাইরেক্ট কি লিখতে পারবো? ডাইরেক্ট আমরা লিখতে পারবো 1-1/t ইজ ইকুয়াল টু হচ্ছে 5/9 ছিল, তো আমরা তো রুট তুলে দিছি, তাহলে √5/3 থাকলো। এখান থেকে খুব সহজে একদম ডিরেক্ট আমরা টি এর মানটা পেয়ে গেলাম। টি এর মান পেয়ে গেলাম, তাহলে কি আসবে দেখো, টি এর মানটা আসতেছে 1/t উপাশে গেল, তাহলে √5/3 3 - √5, অর্থাৎ এখানে থাকতেছে 3/3 - √5। এটুকু হচ্ছে টি এর ভ্যালু। এখন এই যে টি এর ভ্যালু, এখন দেখো যেহেতু আমাদের ক্যালকুলেটর অ্যালাউড না, এই জিনিসটা 3 - √5 আবার 3কে দিয়ে যদি 3কে ওটা দিয়ে যদি ভাগ করি কত আসবে, এটা যদি তুমি কষ্ট করে বসে হিসেব করতেও পারো, তাও আমি সাজেস্ট করব এই জিনিসটা আসলে ওয়ার্থ ইট না হিসাব করাটা, বরং তুমি ডিরেক্ট এরপরে কি লিখে দিবা, যেহেতু তোমার এইচ দরকার, টি পেয়ে গেছো, তাহলে হাফ জি টি স্কোয়ার, হাফ জি, তুমি তো টি এর একটা এক্সাক্ট ভ্যালু পাইছো, তাহলে এখানে বসাই দাও, তাহলে কত আসবে? 3/3 - √5 এর উপরে হোল স্কোয়ার। বুঝছি? তাহলে এখান থেকেই তোমার এইচ এর ভ্যালুটা কুইকলি চলে আসলো, বোঝা গেছে? এখন একটু আগে যে আমি জিনিসটা লিখছিলাম, ওই যে শেষতম সেকেন্ডের সূত্রটা দিয়ে টি এর ভ্যালুটা বের করে, দ্যাটস কোয়াইট ওকে, ফাইন, ওটাও সমস্যা নেই, ওটা দিয়ে করলেও হবে। আমি এটা পার্সোনালি আমার কাছে এই জিনিসটা আমার কাছে ফেভারেবল বেশি মনে হয়। এখন এইটার কেসে ডিউতে যদি তুমি ওইটা অ্যাপ্লাই করো, আরেকটা ঝামেলা আছে, সেটা কি? সেটাও একটু বলে ফেলি। এই মনে করো আমরা এখানে এই পার্টটুকুতে, এই লাস্ট পেজটাতে ওটার আমি একটু দেখবো যে ওটাতে ঝামেলাটা কি। ওটাতে ঝামেলাটা যদি আমরা দেখতে যাই যে এখানে আসলে কি ঝামেলা তৈরি হচ্ছে, আমরা যদি ওই অনুযায়ী করতে যাই, আমার আসলে একটু ডাবল চেক করতে হবে ওইটার কেসে, যেটা এইখানে করতে হবে না। এইটাই হচ্ছে এই প্রসেসটার সুবিধা। দেখো এখানকার কেসে আমরা যদি ওই যে হাফ জি 2t-1 ওটা দিয়ে যদি আগাই, তাহলে হাফ জি 2t-1 এখান থেকে কত হবে? হাফ জি টি স্কোয়ার ইন্টু 4/9, তাই না?
হাফ জি আর হাফ জি ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকতেছে কি, তাহলে থাকতেছে 4t স্কোয়ার, এখান থেকে 4t স্কোয়ার 18t মাইনাস 9, তার মানে মাইনাস 18t প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে না, বুঝছো না? 4t স্কোয়ার 9 2 গুণ করে দিলাম, 18t মাইনাস 9 ছিল, তো ওই জিনিসটাকে আমি ওপাশে পার করে নিলাম, তাহলে 4t স্কোয়ার মাইনাস 18t প্লাস 9 ইজ ইকুয়াল টু 0 থাকলো। এইটার যে টি এর ভ্যালুটা, এটা টি এর ভ্যালু কাউন্ট করো, এটা টি এর ভ্যালু কত আসবে, 2 × 4, উপরে হচ্ছে মাইনাস বি, তার মানে 18 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তার মানে 18 স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 × 4 × 9, তাহলে দাঁড়াচ্ছে 16 × 9, তার মানে 144, তার মানে 12 স্কোয়ার। এই যে এখানে থাকলো এটা, এখানকার কেসে তুমি যদি কষ্ট করে এটা হিসেব করো, স্টিল এখানে প্লাস মাইনাস আছে না, প্লাস মাইনাসে কী হবে জানো, এইখানে যখন প্লাস মাইনাস দিচ্ছ তোমার প্লাসের জন্য এই শর্তটা ভ্যালিড হবে, মাইনাসের জন্য এই শর্তটা ভ্যালিড হবে, কিন্তু প্লাস দিলে 1-এর থেকে টি এর ভ্যালুটা 1-এর থেকে একটা বড় মান আসবে, মাইনাস দিলে 1-এর থেকে একটা ছোটো মান আসবে। এখন এই যে মাইনাস দিলে 1-এর থেকে ছোটো মান আসবে, এই জিনিসটা আবার অ্যাকসেপ্টেবল না। কেন অ্যাকসেপ্টেবল না? কারণ এখানে স্পষ্ট বলে দিছে শেষতম সেকেন্ডে, তাহলে ওর যে জার্নি, ওর জার্নি তো অবশ্যই লাস্ট একটা সেকেন্ড ছিল, লাস্ট সেকেন্ড ছিল মানে ওর জার্নিটা অবশ্যই 1 সেকেন্ডের থেকে বেশি লঙ্গার। বুঝছো কিনা দেখো, আমি এই কলমটা ফেলে দিলাম, এইটা 0.5 সেকেন্ডে পড়ে গেল, তাহলে আগে আমি বলতে পারবো যে এটা লাস্ট সেকেন্ডে এতটুকু গেছে, ওর তো জার্নিটাই হাফ সেকেন্ড লং, বুঝছি তো, তার মানে যেহেতু শেষতম সেকেন্ড বলছে, তার মানে এর টি এর মানটা অবশ্যই হ্যাজ টু বি লঙ্গার দেন 1 সেকেন্ড। তো যেহেতু হ্যাজ টু বি লঙ্গার দেন 1 সেকেন্ড, যার কারণে আমরা মাইনাসটা নিতে পারবো না, প্লাসটা শুধু নিতে পারবো। এই যে এখানকার ঝামেলাটা, এটা যদি তুমি জেনে থাকো তাহলে তো খুব কুইকলি করলা, আর যদি না জেনে থাকো তাহলে কিন্তু এখানে বেশ ঝামেলা হয়। এই যে তোমার হচ্ছে স্পেশালি উইদাউট ক্যালকুলেটার, তখন প্লাস মাইনাস টি দেওয়ার পরে এখান থেকে আবার তখন প্লাসটা নিব নাকি মাইনাসটা নিব সেটা নিয়ে একটা চিন্তা করতে হচ্ছে, তারপরে টি এর ভ্যালুটা ডিরেক্ট বসাতে হচ্ছে, এখান থেকে টি এর ভ্যালুটা বের করাটাও ঝামেলা। দ্যাটস ওয়াই আমি এইটা প্রেফার করি ওভার দিস, আই প্রেফার দিস ওভার দিস, বুঝছি তো এইখানে, যার কারণে আমি ওইটা শুরুতে দেখালাম। এইটা যদি তুমি করো কোনো সমস্যা নেই, অবশ্যই হবে জিনিসটা, সেটার কেসে তখন তুমি লাস্ট লাইন লিখে দিবা হাফ জি টি স্কোয়ার, তখন এইখান থেকে এই পুরো জিনিসটার হোল স্কোয়ারটা লিখে দিতে হবে। আই হোপ জিনিসটা বুঝি বোঝা গেছে। সো আই হোপ এইটাই হচ্ছে এখানকার যে 4টা প্রবলেমের সলিউশন, এই জিনিসটা আমি ক্লিয়ার করতে পারছি। আমি চেষ্টা করছি একদম একাডেমিক লেভেলে কলেজের ফার্স্ট ইয়ারে যে ছেলেটা আছে সেও যাতে এই পুরো ভিডিওটা দেখলে এই 4টা প্রবলেমের ওর যাতে টপিকটার মিনিমাম বেসিক জানা থাকলেই ওর প্রবলেমের যে প্রবলেম সলভিংয়ের যে অ্যাপ্রোচ এবং প্রবলেমের পুরো সলিউশনটা সেটা তার বোধগম্য হয়। এই কারণে আমি কিন্তু কিছুটা হলেও বারটা নিচে নামায়, বার বা স্ট্যান্ডার্ডটা নিচে নামায় আমি একটু টাইম নিয়ে ধীরে ধীরে বলে সবগুলোর প্রবলেমটার প্রেমিসটা ক্লিয়ার করে, কোনো যদি অ্যাম্বিগুইটি থাকে সেটা ক্লিয়ার করে তারপরে কিন্তু প্রবলেমটার সলিউশনে গেছি। আই হোপ এখানকার 4টা প্রবলেমের সবগুলোই ক্লিয়ার হয়েছে। অ্যান্ড আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এত লেন্দি বা একটু বেশি ক্যালকুলেশন টেকিং, অথবা তুমি বলতে পারো যে কমপ্লেক্সিটি লেভেল থেকেও এত বেশি কমপ্লেক্স রিটেন প্রবলেম কিন্তু আগে আসেনি, বুঝছি তো। সেখানকার কেসে আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে সামনের বছরগুলোতে যদি এই স্ট্যান্ডার্ড বা এর থেকেও আরও বেশি স্ট্যান্ডার্ড প্রবলেম দিয়ে দেয়, তাহলে সেই কেসে আমরা কিভাবে প্রিপেয়ার করতেছি, আমাদের কনসেপ্টগুলো কতটা ক্লিয়ার থাকতেছে সেই ব্যাপারে যাতে আমরা সতর্ক হই। সো আই হোপ এই জিনিসগুলো সব ক্লিয়ার হয়েছে। আমাদের ফার্স্ট প্রবলেম ছিল জটিল সংখ্যা নিয়ে। জটিল সংখ্যার তো এখানে আমি প্রবলেমটা সলভ করার পাশাপাশি এখানে একটা ইনটুইটিভ একটা থট দিছিলাম যে দেখি কীভাবে বলে দেওয়া যায়। তারপরে সেখান থেকে সেকেন্ড প্রবলেমে আসলাম। সেকেন্ড প্রবলেমে একটু টেকনিক্যালি আগালেই প্রবলেমটা দেখে মনে হচ্ছে খুব বড়, কিন্তু আসলে অতটা বড় হবে না। এই প্রবলেমের কেসে আসলেই বেশ কয়েকটা স্টেপ ছিল, অ্যান্ড এই ধরনের প্রবলেম সাধারণত ডিউ রিটেনে আসে না। এখানে 3টা কার্ভ দেওয়া ছিল, বড় জোর আসলে 2টা কার্ভ আসার কথা। এরপরে এই চতুর্থ প্রবলেমটা, এটা আমার কাছে মনে হয়েছে যে রেশিও দিয়ে করলে বেশি এফিশিয়েন্ট। এখানে রেশিও দিয়ে করলে, আচ্ছা ছোট্ট একটা পয়েন্ট ক্লিয়ার করে নিই, যে জিনিসটা বলা হয়নি সেটা হচ্ছে এইখানে তুমি জিজ্ঞেস করতে পারো, আচ্ছা ভাইয়া এই যে এখানকার কেসে আমার এখানে প্লাস মাইনাসের একটা ঝামেলা তৈরি হচ্ছে, আপনার এখানে কেন তৈরি হচ্ছে না? আপনার এই স্টেপে আসলে ঝামেলাটা তৈরি হতে পারতো কি হলে, আমি যদি এখানে এই যে রুট যে করছি, উভয় পাশে রুট করে দিছি না স্কোয়ার তোলার জন্য, রুট যে করছি সেখান যদি আমি প্লাস মাইনাস নিতাম তাহলে ওই একই ঝামেলা আমার এখানেও তৈরি হতো। এখন কথা হচ্ছে প্লাস মাইনাস আমি কেন নেইনি সেটা বলে নিই, সেটার লজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে
এখানে দেখো, এখানে তো স্পষ্ট বলছে শেষতম সেকেন্ড। শেষতম সেকেন্ড মানে কি? শেষতম সেকেন্ড মানে ওর জার্নিতে লাস্ট 1 সেকেন্ড আছে। লাস্ট 1 সেকেন্ড আছে মানে ওর জার্নিটা 1 সেকেন্ডের থেকে বেশি। ওর জার্নি যদি 1 সেকেন্ডের থেকে বেশি হয়, তার মানে টি এর মান 1-এর থেকে বড়। এইখানে দেখো, এই যে এই টার্মটা খেয়াল করো, এখানে যদি টি এর মান 1-এর থেকে বড় হয়, তার মানে অবশ্যই এইটা হবে কি? এইটা হবে 1-এর থেকে ছোট। এই যে জাস্ট যেটা মার্ক করা আছে এই টার্মটুকু, এটা যেহেতু 1-এর থেকে ছোট হবে, তার মানে 1 মাইনাস সামথিং করতেছি, 1 মাইনাস 1-এর থেকে ছোট কিছু একটা, তাহলে কি হবে? এটা অবশ্যই পজিটিভ হবে না? দ্যাটস ওয়াই আমি কিন্তু পজিটিভ ভ্যালুটাই নিছি। পজিটিভ ভ্যালুটা কেন নিছি সেটার কারণটা ব্যাখ্যা করে দিলাম। এই তো, ভালো থেকো সবাই। আশা করা যায় আজকে যেগুলো প্রবলেম বুঝাইছি সেই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। আর সামনে এই বছরেরই বুয়েট পরীক্ষা হলো, সেটার যে প্রবলেমগুলো আছে সেই জিনিসগুলো একেবারে ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে প্রত্যেকটা কনসেপ্ট একটু ধীরে ধীরে হলেও বলে বলে ক্লিয়ার করে করে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রবলেমের এগেনস্টে আমি ইন্ডিভিজুয়াল ভিডিও বানায় একটা প্লেলিস্ট দিব, সেটা ফলো করতে পারো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।